গতকালকে আমাদের বিপিএল এর মাধ্যমে এই বিশ্ব ফ্রাঞ্চাইজি ক্রিকেট একটা নতুন ঘটনা দেখলো। অলরেডি এটা আপনারা সবাই জেনে গেছেন, এটা নিয়ে অনেক মজা হচ্ছে। এই ঘটনার যারা নায়ক তারা দুজনে একসঙ্গে প্রেস কনফারেন্সে কথা বলছেন। সেটা হচ্ছে এই প্রথম আমরা দেখলাম টি-20 ক্রিকেটে, যে কোনো ধরনের স্বীকৃত টি-20 ক্রিকেটে বাবা ছেলে একসঙ্গে একই একাদশের হয়ে খেলতে নামলেন। এবং শুধু এখানেই ঘটনাটা শেষ হলো না, তারা 50 রানের একটা জুটিতে ব্যাটও করলো দুজনে একসঙ্গে। এটা ইনক্রেডিবল, ইনক্রেডিবল। বাবা ছেলের একসঙ্গে ব্যাট করার ঘটনা একসময় ঘটতো, একসময় বেশ ঘটতো। আপনি যদি সেই 1800 সালে বা 1900 সালের শুরুর দিকে চলে যান, দেখবেন এরকম ঘটনা ফার্স্ট ক্লাস ক্রিকেটে বেশ পাচ্ছেন আপনি। আধুনিক যুগে এটা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে উঠছে। এই গত কিছুকালের মধ্যে, গত ৮-১০ বছরের মধ্যে যদি বলেন, তাহলে শিবনারায়ণ চন্দ্রপাল আর তার ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপাল, এরা ছাড়া স্বীকৃত ক্রিকেটে সেরকম বাবা ছেলে আমরা দেখি না। সেখানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেটা ডিমান্ড করে সর্বোচ্চ শারীরিক ফিটনেস, সর্বোচ্চ কিছু, সেই জায়গাটায় নবী ভাই তার ওই ছেলেকে নিয়ে একসঙ্গে ব্যাট করলো। এখন এই জিনিসটা আমার জন্য একটু পার্সোনালি খুব রোমাঞ্চকর একটা এক্সপেরিয়েন্স। কেন পার্সোনালি? কারণ হচ্ছে এই যে ইসাকিল কালকে ব্যাট করলো, আপনারা দেখে কল্পনা করতে পারবেন না, ওরে কখনো কখনো মনে হচ্ছিল নবীবের খুব কাছাকাছি বয়সের একটা ছেলে, কত বড় লাগতেছে। ইসাকিল যখন একেবারে ছোট্ট বাচ্চাটা, তখন নবীবের সঙ্গে আমার যোগাযোগ আজকের না, সম্পর্ক আজকের না, শুধু আমার বলে না, বাংলাদেশের সব সাংবাদিকেরই তাই। নবী ভাই সেই আমলে আমাকে দেওয়া একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে বলছিল যে আমি আমার ছেলেদের কারোর সঙ্গে একসঙ্গে খেলতে চাই। এবং নবী ভাই তার মোবাইলে ছেলেদের ছবি দেখাচ্ছিল আমাকে। তো কালকে রাত থেকে খুব মনে হচ্ছে, এখন তো আর নবী ভাইয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে যে নবী ভাই এই সেই বাচ্চাটা, তাই না? তো সেই বাচ্চাটার একটু গল্প বলি, নবী ভাইয়ের গল্প বলি। আমার জীবনে ইন্টারাক্ট করা যত ক্রিকেটার, ইন্টারন্যাশনাল বা বিভিন্ন এরিনার যত ক্রিকেটারের সঙ্গে মিশছি, তার ভিতরে নবী ভাইয়ের মতো আন্তরিক, নবী ভাইয়ের মতো ভালো মানুষ আমি খুব কম পাইছি। ফলে নবী ভাইয়ের গল্প, তার ওই বাচ্চার ছবি দেখানোর গল্প, এগুলো একটু বলি আজকে। এই অনেকদিন গল্প বলা হয় না, আজকে একটু গল্প বলি। দেখেন, শুরুতে একটু বাবা ছেলেদের ব্যাপারটা বলি। যে ডাব্লিউজি গ্রেস ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন তার দুই ছেলেকে একসঙ্গে নিয়ে, তিনজন একসঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন। এছাড়া আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এসব জায়গায়, ইভেন জিম্বাবুয়েতেও আমরা দেখব ওই সময়টা ঘোটাঘুটি করলে অনেক বাবা ছেলে যারা একসঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন। খুব অভিনব কিছু ছিল না তখন। এটা কতগুলো কারণ ছিল। তখন তো আসলে এত কম্পিটিটিভ ক্রিকেট ছিল না। যতই আমরা বলি ওই এরা নিয়ে, যতই নস্টালজিয়া দেখাই, ক্রিকেটের কম্পিটিটিভনেস, তারপরে ফিটনেস ডিমান্ড, এগুলো তো এখনকার চেয়ে অনেক কম ছিল। ফলে দেখা যেত ডাব্লিউজি গ্রেসের মতো অনেকে 50-55 বছর বয়স পর্যন্ত খেলতেছেন। তাদের ছেলেরা ততদিনে রীতিমতো খেলোয়াড় হয়ে গেছে। ও এগুলো মিলে তখন এটা মেনে নেওয়া যেত। কিন্তু আধুনিক যুগ শুরু হওয়ার পরে, বা তখন কিন্তু আমরা অত পিছনে না হলেও, তারপরে আমরা লালা অমরনাথ আর মহিন্দর অমরনাথ, লালাজিকেও আমরা দেখছি ছেলের সঙ্গে একসঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে নামতে। মানে ইন্ডিয়ার দুজন সাবেক ক্যাপ্টেন। তো ওনরা বাবা ছেলে একসঙ্গে খেলছেন। ফলে একটা সময় ইভেন 90-এর দশক পর্যন্ত এটা খুব অবিশ্বাস্য ঘটনা ছিল না। আমাদের এখানেই তো আমাদের যিনি কিংবদন্তি তুল্য অধিনায়ক এবং আমাদের ক্রিকেটের প্রাণ পুরুষ রকিবুল ভাই, রকিবুল ভাইও কিন্তু দীর্ঘ জীবন পর্যন্ত ক্রিকেট খেলছেন। রকিবুল ভাই তার ছেলে সাজিদ ভাইকে নিয়ে একটু মানে আজগুবি শোনায় আমার কথাটা, যে রকিবুল ভাই আবার তার ছেলে সাজিদ ভাই। তো যাই হোক, আমাদের এই রিলেশনগুলোতে আসলে এই সম্পর্ক মানে না, যেই ক্রিকেট খেলে সেই ভাই হয়ে যায়। আকরাম ভাইও ভাই, তামিম ভাইও ভাই, তামিমের বাবা ইকবাল ভাইও ভাই, এইভাবেই হয় আর কি। তো সাজিদ ভাই আর রকিবুল ভাই কিন্তু একসঙ্গে মোহামেডানের একটা ম্যাচে ওপেন করছিলেন। আমি যদি ছবিটা পাই, এখানে ওভারলে দিচ্ছি। আমি ছবিটা দীর্ঘদিন আমার কাছে ছিল, এখন আছে কিনা জানি না, যে দুজনে একসঙ্গে মোহামেডানের হয়ে ওপেন করতে নামছিলেন। সাজিদ ভাইও কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছেন, আইসিসি স্কোয়াডে ছিলেন একবার, আইসিসি ট্রফির স্কোয়াডে।
ফলে ওই যে বললাম ৯০ দশক পর্যন্ত যতদিন পর্যন্ত ফিটনেস নিয়ে এত সিরিয়াস ডিমান্ড ছিল না ক্রিকেটে, ততদিন পর্যন্ত বাবারা অনেকদিন খেলতে পারতেন। ফলে ছেলেরা মোটামুটি তরুণ হয়ে যেত, কৈশোর ছাড়ায় দুজনে একসঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে যেত। কিন্তু টি-টোয়েন্টি যুগে এটা প্রায় কার্যত অসম্ভব। এই যে যেটা বললাম যে আধুনিক যুগে যদি আপনি দেখেন তাহলে একমাত্র জুটি যারা সাকসেসফুলি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে সেটা হচ্ছে চন্দরপল বাব্বেটা, শিবনারায়ণ আর ত্যাগনারায়ণ। এবং তারা খুব মানে এটা কোনোভাবেই এমন না যে রেকর্ডের জন্য রেকর্ড, তা না। দুজনই খুব ইনফর্ম থাকা অবস্থায় তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে নামছে এবং বেশ কয়েকটা ম্যাচ খেলছে এবং তাদের বোধহয় 100+ রানের পার্টনারশিপও আছে একাধিক। মানে শিবনারায়ণ চন্দ্রপাল আর ত্যাগনারায়ণ চন্দ্রপাল একসঙ্গে টেস্ট খেলে নাই, এটাতে বরং আমার বিস্ময় লাগে, কারণ দুজনে খুব কোয়াইট ইনফর্ম ছিল। শিবনারায়ণ চন্দ্রপাল যে লাস্ট টেস্টগুলো খেলছেন সে সময় চাইলেই ত্যাগনারায়ণ ন্যাশনাল টিমে থাকতে পারতো। ত্যাগনারায়ণ কিন্তু খুব ছোটবেলা থেকে দুর্দান্ত ব্যাটসম্যান এবং ও বোধহয় ওর অভিষেক ফার্স্ট ক্লাসেই ডাবল সেঞ্চুরি মেরে দিয়েছিল। যাই হোক, সেগুলো আলাদা কথা। কিন্তু এই দুজন ছাড়া আধুনিক যুগে আপনি পাবেন না। এই পাবেন কিছুদিন আগে সমীর দ্রাবিড়ের সঙ্গে একটা ফান ম্যাচ খেলতে নামছিল রাহুল দ্রাবিড়। নামতে গিয়েই তো রাহুল দ্রাবিড় ইনজুর্ড হলেন। ফলে গত বিপিএলে আপনি দেখছেন যে উনি হুইল চেয়ারে বসে পরে ক্রাচে ভর দিয়ে কোচিং করাচ্ছেন আইপিএলে। তো এই আসলে আধুনিক যুগে এর চেয়ে বেশি আপনি পাবেন না। বিশেষত টি-টোয়েন্টিতে এটা কার্যত অসম্ভব। অসম্ভব কেন? টি-টোয়েন্টির যে ফিজিক্যাল ফিটনেসের ডিমান্ড, তাতে মানে বাবা ছেলের তো বয়সের একটা ন্যূনতম গ্যাপ থাকবেই। ওই গ্যাপে আসলে ক্রিকেট একসঙ্গে খেলা প্রায় অসম্ভব। মানে আপনার বাবার বয়স যদি 40 পার হয়ে যায়, আমরা ধরেন কাগজ কলমও যদি বিশ্বাস করি তাও তো নবী ভাইয়ের বয়স 40 পার হয়ে গেছে। আবার তার ছেলে কাছাকাছি আসবে, ওই যোগ্যতায় আসবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সে পর্যন্ত বাবার ফিটনেস ধরে রাখা কার্যত অসম্ভব। এবং আপনারা বোঝেন যে নবী ভাইয়ের বয়স আসলে কাগজপত্রে যা দেখেন তার চেয়ে বেশ বেশি। সেখানে নবী ভাই তার যে এই বয়সটাকে ধরে রাখছে, নবী ভাইয়ের ব্যাটিং দেখলে, খেলা দেখলে আপনার কখনো মনে হবে না যে এই লোকটা কত প্রাচীন একটা মানুষ। আসলে প্রাচীন বলতেছি এই অর্থে যে আমাদের জন্যও সিনিয়র মানুষ, আমাদের জন্য সিনিয়র মানুষ। এবং নবী ভাই তো কালের সাক্ষী, শুধু কালের সাক্ষী না, ইতিহাসের সাক্ষী, যুগের সাক্ষী। এবং নবী ভাই এই দিনটার স্বপ্ন নিয়ে কিন্তু বেঁচে ছিল যে কোনো একদিন দুজন একসঙ্গে ক্রিকেট খেলবো। এর আগে খেলছে অস্বীকৃত ক্রিকেট বা তার দেশে ঘরোয়া ক্রিকেট খেলছে, কিন্তু ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম আমরা দেখলাম যে সত্যি সত্যি বাবা ছেলে একসঙ্গে নামলো এবং সেটা নামার জন্য নামার না। দেখেন ইসাখিল এই যে এতগুলো ম্যাচ বসেছিল, এখন বরং মনে হচ্ছে যে ইসাখিল বসেছিল কেন? নোয়াখালী যাদের নিয়ে খেলতেছিল তাদের চেয়ে তো ইসাকিল ভালো খেলে, এটা বোঝাই গেল। ইসাকিল বিপিএল এর রেকর্ড করে ফেললো, অভিষেকের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললো, অভিষেকে ম্যান অফ দ্য ম্যাচ হলো এবং বাপের সঙ্গে 50 রানের একটা পার্টনারশিপ করলো। ইসাকিল পুরোপুরি যোগ্যতা দিয়ে কালকে খেলছে। এবং নবী ভাইয়ের কথা কি বলবো, এই বয়সেও নবী ভাইয়ের সঙ্গে কম্পেয়ার করার মতো অলরাউন্ডার তো আমাদের বিপিএল এ কম আছে এই এখনো নবী ভাই। ফলে দুজনই যোগ্যতা দিয়ে একাদশ ম্যাচ করছে, কোনোভাবে রেকর্ডের জন্য রেকর্ড না। এইটা নবী ভাইয়ের জন্য যেমন ভয়ানক ভয়ানক বড় একটা প্রাপ্তি, আমাদের জন্য রোমাঞ্চকর। আমার ব্যক্তিগতভাবে রোমাঞ্চকর আমি যদি বলি যে নবী ভাই তো বাংলাদেশের পুরনো বন্ধু, বাংলাদেশের আমাদের অতি পুরনো বন্ধু। আফগানিস্তান যখন ক্রিকেটে হাঁটি হাঁটি পা করতেছে তখন আফগান ক্রিকেটারদের আসলে বাইরে খেলার একমাত্র গন্তব্য ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। আপনারা পরবর্তীতে যেসব আফগান তারকাদের দেখছেন, ফার্স্ট জেনারেশন আফগান তারকা ইনক্লুডিং রাশিদ, এই আসগর স্টানিকজাই বা ওই জেনারেশনের যারা, অলমোস্ট সবাই বছরের একটা বড় অংশ ঢাকায় থাকতো। ঢাকা প্রিমিয়ার লিগে খেলতো, পরে বিপিএল শুরু হওয়ার পরে বিপিএলে খেলতো, মানে এদের একটা বছরের একটা বড় সময় এখানে কাটতো। মাঝে মাঝে আমরা মানে ভাবতাম যে এরা বোধহয় আমাদের ঢাকার ছেলে। নবী ভাই ওরকমই ছিল। তো নবী ভাইয়ের সঙ্গে এই বাচ্চারা নিয়ে কথাটা যেই ইন্টারভিউটাই হলো, তখন হচ্ছে আমি ইত্তেফাকে সালটা ভুলে গেছি। সালটা ভুলে গেছি। এটা কত 13-14 দিকে কোনো এক সময় হবে। নবী ভাই মোহামেডানের হয়ে খেলতে আসলো। কোনো একটা বিচিত্র কারণে সেবার মোহামেডানের মানে ঢাকা লিগের খেলা হচ্ছিল ঢাকার বাইরে।
এরকম তো একবার হয়েছে যে ঢাকা থেকে সব ক্রাইসিসে ঢাকা লিগের খেলা হচ্ছে ঢাকার বাইরে। তো মোহামেডানের ম্যাচটা পড়ছিল রংপুরে। রংপুরে আপনি দেখেন নবী ভাই আসছিল হচ্ছে সম্ভবত জিম্বাবুয়ে থেকে। জিম্বাবুয়েতে আফগানিস্তান টিমের ম্যাচ ছিল। ওখান থেকে জিম্বাবুয়ে থেকে তো ডাইরেক্ট হারারে থেকে আমাদের ঢাকায় কোনো ফ্লাইট নাই। দীর্ঘ ফ্লাইট ট্রানজিট পার করে ঢাকায় নামছে। ঢাকায় নেমে তার হাতে আর সময় নাই। যখন নামছে ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এখন মোহামেডানের হয়ে খেলতে আসছে। মোহামেডান তো হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে না। আর রংপুরে তো কোনো বিমানবন্দর নেই। আশেপাশে যেতে গেলে সৈয়দপুর যেয়ে আবার জার্নি করতে হবে। ওই ঝুঁকি নেয় নাই মোহামেডান কর্তৃপক্ষ তারে বাসে করেই ওই রাত্রিরে প্রায় সারা রাত জার্নি। আপনি জানেন যে ঢাকা থেকে রংপুরের জার্নিটা কেমন। তখন এখনো বোধহয় ঢাকা রংপুরের রাস্তাঘাট ভালো না। সেই আমলে বাস যতই ভালো হোক ওই সারা রাত জার্নি করে নইবাই গেছে রংপুরে। গিয়ে ওখানে যথারীতি একটি সেঞ্চুরি মেরে চলে আসছে ঢাকায়। পরের রাউন্ড সে খেলতে পারবে না। পরের রাউন্ডে আবার মানে আমার সঙ্গে যখন কথা হচ্ছে সেদিন সে সেঞ্চুরি মেরে ঢাকায় ফিরছে। ফিরে গুলশানের ছোট্ট একটা হোটেলে, তখন দেখেন এইসব ক্রিকেটারদের ছোট, ছোট হোটেলে রাখা হতো। এখন তো 5 স্টার হোটেল ছাড়া কল্পনাই করা যায় না। গুলশানের ছোট একটা হোটেলের নিচে বসে ও লবিতে বসে আড্ডা দিচ্ছিলাম দুজনে। পরদিন সে আবার ফ্লাই করবে, ফ্লাই করে খেলে আবার ফিরে আসবে। কি কষ্টটা করতো ক্রিকেট খেলার জন্য, কি কষ্টটা করতো এই আফগান ক্রিকেটাররা, অনেক কষ্ট করছে। বিশেষত নবী ভাই, নবী ভাইয়ের উপর দিয়ে যা যাচ্ছিল। আর নবী ভাইয়ের ওই দিন হচ্ছে আমি নবী ভাইয়ের সবচেয়ে বড় ইন্টারভিউটা করলাম। নবী ভাইয়ের অনেকবার ইন্টারভিউ করছে। তার ভিতরে ওই দিন সবচেয়ে বড় ইন্টারভিউটা ছিল। একদম নবী ভাইয়ের বাচ্চা বয়স থেকে বেড়ে ওঠা, কিভাবে ওই যে পেশোয়ারের ক্যাম্পে জন্ম, বড় হওয়া, আকিব জাভেদদের সঙ্গে খেলছেন। ও পাকিস্তানিরা তাদের ওই রিফিউজি বলে কিভাবে টিমে নিত না, এইসব ব্যাপার-স্যাপার তো ছিল তাদের জীবনে। এবং দেখেন আফগান ক্রিকেটারদের ক্রিকেটে আসা নবী ভাইদের প্রজন্মের, এটা যে কি রোমান্টিক একটা ব্যাপার। আফগানিস্তান কিন্তু ক্রিকেটে খুব ঐতিহ্যবাহী দল। অনেকে ভাবে এবং বলেও বুঝে না বুঝে যে আফগানিস্তান ক্রিকেটের নতুন শক্তি। না রে ভাই, কাবুলে যখন ক্রিকেট হতো তখন বহু জায়গায় পৃথিবীতে ক্রিকেট হতো না। কাবুলে ক্রিকেট হতো সেই ব্রিটিশ আমলের শুরুর দিক থেকে, বা মানে তখনই কাবুলে, এবং কাবুলের ক্রিকেটটা খুব ইন্টারেস্টিং ছিল। পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেসব জায়গায় ব্রিটিশরা ক্রিকেট ছড়াইছে সেই জায়গায় লোকালরা ক্রিকেটে আসছে একটু দেরিতে। কিন্তু কাবুলে পাঠানরা, পশতুনরা খুব দ্রুত ক্রিকেটে চলে আসছে। স্থানীয়রা ক্রিকেট খেলতো। এবং ওখান থেকেই কিন্তু পরে যে ইন্ডিয়ান সুপারস্টার সেলিম দুররানি, ওই 60-এর দশকের সুপারস্টার, তার বাবা উনিও অনেক বড় ক্রিকেটার ছিলেন। কাবুল থেকে আসছেন। কাবুলের ক্রিকেট খুব সমৃদ্ধ ছিল। তখন ভারতীয় উপমহাদেশের যে মহারাজাদের বা নবাবদের দলগুলো, ওই দলগুলোতে কাবুলের ক্রিকেটারদের খুব কদর ছিল। কারণ গায়ে শক্তি ছিল। আর পাঠানদের যে একটা জোশ, ওটাকে ক্রিকেটে লাগাতে পারলে তো বিরাট ব্যাপার। ফলে কাবুল থেকে প্রচুর ক্রিকেটার ইন্ডিয়া, পাকিস্তান, এদিকে তখন তো পুরোটাই ইন্ডিয়া, এই দিকটা আসতো। তো নবী ভাইদের ওই ঐতিহ্যটা ছিল। কিন্তু ক্রিকেটটা শিখলো কোথায় দেখেন? এসে দেশ ছেড়ে দিতে হলো। আফগানিস্তান তো চিরকাল শকুনের নজরে থাকছে। চিরটা কাল। এই গত কয়েকটা বছর, একটা দশকও বোধহয় হয়নি, একটু নিজেরা নিজেদের শাসন করতে পারতেছে। এছাড়া কখনো রাশিয়ানরা, কখনো ব্রিটিশরা, কখনো আমেরিকানরা, যে যেভাবে পারছে। আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম একটা ওই যে মাদক লাইন, তারপর গুরুত্বপূর্ণ সীমান্ত, সবকিছু মিলে আফগানিস্তান খুব আকর্ষণীয় বিদেশিদের কাছে আক্রমণ করার জন্য। ফলে এই সরল প্রাণ মানুষগুলো কখনো শান্তিতে থাকতে পারে না। ওখান থেকে উচ্ছেদ হয়ে আসছে। এদের বেশিরভাগই জন্ম কিন্তু এই যে নবী ভাই সহ পেশোয়ারের ওই রিফিউজি ক্যাম্পে। নবী ভাই প্রথম যখন কাবুল গেলেন সেই বর্ণনাটা আমাকে দিছিলেন। উনি বলতেছিলেন যে মনে হচ্ছিল যে হলিউডি কোনো সিনেমা দেখতেছি। চারিদিকে বিধ্বস্ত ঘর বাড়ি, সব দেয়ালে বুলেট ফুটে ফুটে আছে, বুলেটের দাগ। কোথাও কোথাও মানে একবার তাজা বুলেট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে একটু আগে এখানে একটা ভয়ানক যুদ্ধের শুটিং হয়ে গেছে। সেরকম একটা জায়গায় প্রথম ঢুকতেছি। প্রথমবারের মতো উনি কাবুল দেখতে গেলেন। এবং সেই লোকটা দেখেন, যখন নবী ভাইরা ক্রিকেট শুরু করছে তখনও কিন্তু আফগানিস্তান যথেষ্ট উত্তাল। ওখানে রোজ গাড়ি বোমা বিস্ফোরণ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। নবী ভাইরা জেদ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গঠিত হলো, আফগানিস্তানে গিয়ে কাবুলে গিয়ে খেলবে। এই জিনিসটা শুরু করলো। এবং সেই জায়গাটা যে একটা ড্রিম,
আমার স্টিল মনে আছে আমি নবী ভাইয়ের সঙ্গে ওই ইন্টারভিউর ভিতরেই অশোভনভাবে, যেটা সাংবাদিকের উচিত না কিন্তু ভাই হিসাবেই করছিলাম। খুব ইয়ে করছিলাম যে নবী ভাইয়ের এইসব স্বপ্ন পূরণ হবে না। সেই স্বপ্নটা কি ছিল? নবী ভাই আমারে বারবার বলতেছিল যে, "আমরা টেস্ট খেলবো, আমরা টেস্ট খেলবো।" কথাটা কোত্থেকে শুরু হয়েছিল? আমি নবী ভাইরে বলছিলাম যে, "নবী ভাই আপনি ছোটবেলায় যদি নিজেকে পাকিস্তানি করে ফেলতেন, সুযোগ ছিল তো? পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে জন্ম। পাকিস্তানের জন্য নবী ভাইয়ের মতো অলরাউন্ডারদের পাকিস্তানের হয়ে খেলা তো কোনো খুব গুরুতর বিষয় হতো না। তাহলে তো টেস্ট খেলতে পারতেন। বা আপনি তো ছোটবেলা থেকে ঢাকায় যাতায়াত করতেছেন। আপনি তো নিজেরে কোনোভাবে ঢাকায়ও ন্যাচারালাইজড করতে পারতেন, টেস্ট খেলতে পারতেন।" তো নবী ভাই কিন্তু ওই যে মেসির মতোই আমারে বলছিল যে, "ভাই টেস্ট হয়তো খেলতে পারতাম। কিন্তু তাতে কি আমি যে পাঠান, আমি যে আফগান, আমার কি আফগান ফিল নিয়ে খেলতে পারতাম?" আমি বললাম, "তাহলে সারা জীবনে একটা আফসোস থেকে গেল না?" তখন ওরা জাস্ট ইন্টারন্যাশনাল শুরু করছে। বলল, "না আফসোস থাকবে না, আফসোস থাকবে না ভাই। আমি টেস্ট খেলে রিটায়ার করব।" তা আমি বললাম, "তাই কি হয়?" তখনও না কোনো ব্যাকরণে মানে না যে আফগানিস্তান টেস্টের স্ট্যাটাস পাবে বা টেস্ট খেলবে। তো বলতেছে, "হয়, দেখবেন।" বলে তখন হচ্ছে নবী ভাই মোবাইলটা বের করছে। মোবাইল বের করে সে প্রচুর ভিডিও করছে আফগানিস্তান ঘুরে, ঘুরে। আফগানিস্তানে যে তৃণমূল পর্যায়ে খেলা হচ্ছে, ফার্স্ট ক্লাসের বিভিন্ন স্টিল সে খেলতেছে ওই ম্যাচের অন্যদের তোলা স্টিল, এগুলো আমাকে দেখাচ্ছে। বলতেছে, "দেখছেন উন্মাদনাটা?" এবং আমাদের যে জেনারেশনগুলো উঠে আসতেছে, নবী ভাই বলতেছে, "আমাদের পরে যারা উঠে আসতেছে আপনি কল্পনা করতে পারবেন না। এত কোয়ালিটি ক্রিকেটার, এত কোয়ালিটি ক্রিকেটার। আমরা টেস্টে স্ট্যাটাস পাবোই এবং আমরা টেস্টে ভালো করবোই। আমি আপনারে কথা দিচ্ছি যে আমরা টেস্ট খেলবো।" আমি মজা নিলাম যে, "নবী ভাই আপনার এই স্বপ্ন মনে হয় হবে না। আপনি টেস্ট দেখে যাইতে পারবেন না। আর আফগানিস্তান এত সহজে পাবে না।" আমার সারাটা জীবন যে ভুল সেটা নবী ভাইয়েরা তো প্রমাণ করে দিচ্ছে। তারা টেস্টে স্ট্যাটাস পাইছে এবং ১ম টেস্ট খেলতে এসে বাংলাদেশকে হারায় গেছে। তো নবী ভাইয়ের ওরকম প্রত্যেকটা কথাই তখন অবিশ্বাস্য মনে হতো। যেমন ওই একই সময় সংসারের কথা, বাচ্চাদের কথা জিজ্ঞেস করতেছিলাম। তো বলতেছিল যে, "বাচ্চা দুটো বাচ্চাই মনে হয়।" আ দুটোর কথা বলছিল এটা আমার মনে আছে। একটা তো ইসাকিল এখন বুঝি, আরেকটার নাম ভুলে গেছি। আ দুটো বাচ্চাই ক্রিকেট খুব ভালো খেলে। আরে ভালো খেলে মানে কি? তখন হয়তো একটার বয়স ৩ বছর, একটার বয়স ৫ বছর এরকম হয়তো বয়স হবে। তা বলতেছে ওরাও না টপ পর্যায়ে খেলবে। তা আমি এখন বাবারে তো আর বলা যায় না যে এখনই বুঝলেন কেমনে? তো বলতেছে আমার এতদিন ধরে ক্রিকেট দেখার অভিজ্ঞতা বলে আমার ২ টা ছেলেই টপ পর্যায়ে ক্রিকেট খেলতে পারবে। তা আমি বললাম, "কোন পর্যায়ে দেখতে চান?" তো বলল, "ওরা কোন পর্যন্ত যেতে পারবে? এটা তো ওদের যোগ্যতার ব্যাপার।" তবে ওদের যদি যোগ্যতা থাকে, আমি আমার জায়গায় ঠিক থাকবো। আমি চাই যে ওরা আমার সঙ্গে একসঙ্গে ক্রিকেট খেলুক। বুঝছেন মানে ওই সময়ে কি পরিমাণে আত্মবিশ্বাস। ভাই পাঠানদের এই যে কনফিডেন্স, আফগানদের এই যে কনফিডেন্স মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এত সরল ভালো মানুষ কিন্তু যখন কনফিডেন্ট তারা আপনি দিন দুনিয়ার কোনো কিছু দিয়ে টলাইতে পারবেন না। সে বলতেছে ওরা কি করবে জানি না। কিন্তু আমি থাকবো। আমার সঙ্গে যেন ওরা একসঙ্গে খেলতে পারে। আজকে দেখেন সেই ইসাকিল উঠে আসছে মনে হচ্ছে ২ ভাই খেলতেছে। কি চমৎকার ফিটনেস এখনো নবীবের। নবীবের আমি ফ্রাঙ্কলি বলি আপনি বিশ্বাস করেন না নবীবের বয়স ৪৫-৪৬ এর কম না। মানে আমাদের চেয়ে কম কোনোভাবেই না। সেই নবীবের ফিটনেস এখনো ইসাকিলের মতো এবং তার সেই স্বপ্নের ইসাকিল তার সেই ছেলে ঠিকই চলে আসছে এসে সর্বোচ্চ পর্যায়ে দুজন একসঙ্গে ক্রিকেট খেলে ফেলল। এখন আর কিসের অপেক্ষা? গতকালকে প্রেস কনফারেন্সে নবী ভাই বলতেছিল যে ওরা কিভাবে রেডি করে টরে সেখানে এক পর্যায়ে বলছে যে এখন স্বপ্ন হচ্ছে দুজনে একসঙ্গে জাতীয় দলে খেলা। এখন কালকে হয়তো অনেকেই হাসছেন, কালকে হয়তো অনেকেই ভাবছেন যে হবে না। কিন্তু আমি তো বুঝতেছি যে দে আর আফগান, দে আর আফগান। আমাদের সেই আফগান নবী ভাই, আমাদের সেই পাঠান নবী ভাই। ফলে বলছে যখন হয়তো করে ফেলবে। বলছে যখন এটা ছাড় দিবে না। কারণ নবী ভাই তো এখনো ন্যাশনাল টিমের অপরিহার্য মেম্বার। আর ইসাকিল যা খেলতেছে, কালকে যা খেলা দেখলাম, ব্যাটিং এর স্টাইল তো আমার মনে হলো একটু লম্বা সম্মান নবী ভাই। ব্যাট ধরার ধরন, স্ট্রান্স, কভার ড্রাইভ করতেছে লম্বা সম্মান নবী ভাই। এটা তো আছেই। আর খুব কার্যকর ব্যাটসম্যান, খুব কার্যকর ব্যাটসম্যান। ফলে ইসাকিলও যদি ন্যাশনাল টিমে এই মাস কয়েকের মধ্যে ডাক পেয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। ফলে বাপ ছেলেরে ইন্টারন্যাশনালেও আমরা দেখে ফেলতে পারি নবী ভাইয়ের কল্যাণে এবং নবী ভাইয়ের ওই পাঠানীয় আত্মবিশ্বাসের কারণে। এই জায়গাটায় আমি পুরো আফগানদের সেলুট দেই। দেখেন আমি জানি আপনারা হয়তো রাশিদের কারণে বা ২-১ জনের কথার কারণে বা ওরা অনেক সময় যা বলে না তাও আমাদের ফেসবুকে লেখালেখি হয়। ও ওদের ব্যাপারে আপনাদের হয়তো একটা বিরূপ ধারণা আছে।
কিন্তু আফগানরা অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা ব্যাপার। নইবের জন্য অনেক শুভকামনা থাকলো। আমি জানি না, আমি তো এখন ঘরকোণে বন্দী হয়ে গেছি। কোনোভাবে দেখা হবে কিনা জানি না। দেখা হলে একটু জড়ায় ধরে বলতে চাই যে, "নই ভাই সরি, আমি সেদিন বিশ্বাস করতে পারি নাই। আজকে সত্যি বাচ্চাটারে নিয়ে আপনি খেলতে নেমে গেলেন। এই সেই বাচ্চাটা।" নই ভাই ভালো থাকবেন, ইসাকিল ভালো থাকবেন। আপনার ছোটটাও যেন আপনাদেরটা ৩ জন যেন একসঙ্গে খেলতে পারেন। সেই দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।